সিন্ডিকেট নিয়ে একটা রিপোর্ট সম্প্রতি একটি গণমাধ্যম প্রকাশ করেছে এবং দোহা টেক নামে একটি কোম্পানি কিভাবে রেপিটেডলি আসলে সরকারি ইকুইপমেন্টস কেনার টেন্ডার পাচ্ছে সেটা নিয়ে যে রিপোর্ট, সেখানে একটাতে আপনার ভয়েস শোনা যাচ্ছে। আপনি তো অবশ্যই সেটা জানেন এবং খুবই ছোট্ট একটা ভয়েস যেখানে আপনি বলছেন যে এইখানে রিপোর্ট করার দরকার নেই, আপনি চলে যান, এবং সেটাকে অনেকে হুমকি হিসেবেই প্রচার করছেন যে আপনি সাংবাদিককে হুমকি দিয়েছেন এই সম্পর্কে কোনো রিপোর্ট না করার জন্য। আপনি কি আত্মপক্ষ সমর্থনে কি বলতে চান, আসলে ঘটনাটা কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি আমার ভয়েস নাকি না, আমি এখানে আপনার সামনে অ্যাডমিট করছি এটা আমারই ভয়েস। এটার সাথে যে রিপোর্টটা করা হয়েছে ওই রিপোর্ট নিয়ে আমার কোনো মন্তব্য নেই, ওই রিপোর্ট নিয়ে আমার কোনো ডিসকাশনও করার নেই। যারা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে আমি তাদেরকে সবসময় ওয়েলকাম করি যে আপনারা আপনাদের রিপোর্ট ঠিকমতো করবেন। আশা করছি যে যাচাই বাছাই করার পরে আপনারা রিপোর্ট পাবলিশ করবেন। প্রবলেমটা হয়ে গেছে, এটা আমার ব্যক্তিগত সমস্যাটা হলো যে যেই ব্যক্তির অফিসে গিয়েছিল সেই ব্যক্তিকে আমি খুব ভালো করে চিনি, সে আমাকে ছোটোবেলা থেকে দেখে এসেছে। খালি সেটাই না, এমন একজন মানুষ যে আমার বিপদের সময়, আপনাদের হয়তো মনে আছে আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটা কেস দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়। ওই কেসগুলি যখন দায়ের করা হয়, আমি রাজনীতি করি, আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো আপত্তি নেই, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তবে আমার মায়ের বিরুদ্ধে একটা কেস দেওয়া হয়েছিল। আম্মার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু হয়ে যাচ্ছিল তখন আমি ওনাদের কাছে গিয়ে সাহায্য চেয়েছিলাম যে আপনারা যদি কোনোভাবে আমাদেরকে একটু সাহায্য করেন। সেই সাহায্য করেছিল যেই ব্যক্তি আমার সবচেয়ে খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছিল, সেই ব্যক্তি যখন আমার থেকে একটু সাহায্য চেয়েছে যে আমাকে এখানে আমার অফিসে হ্যারাস করা হচ্ছে, সাংবাদিক এসে বসে আছে, তারা যাচ্ছে না, তারা যখন আমার থেকে সাহায্য চেয়েছে আমি সাহায্য করেছি। আর আমাকে এটা বলতে আমি বাধ্য, যেই পরিবার থেকে এসেছি কোনো ব্যক্তি যদি কোনো সময় আমার থেকে সাহায্য চায়, আমার যদি ওই পজিশন থাকে, আমার যদি ওই মনের মধ্যে যদি সাহস থাকে যে আমি কোনো কিছু খারাপ করছি না, আমি নিশ্চয়ই সাহায্য করব। আমাকে একটু বলেন যে এই সাহায্যের আগে আপনি কি আসলে সত্যিকার অর্থেই ওই মানুষটা ওই ক্ষেত্রে অপরাধী নাকি ভিকটিম, ওইটা আপনি যাচাই বাছাই করেন তো, নাকি নিশ্চয়ই করি। আপনার আপন হলে আপনি সাহায্যের জন্য একদমই না, এগিয়ে যান? আমি নিশ্চয়ই করি। আর এখানে আমি তো ওনাদেরকে বলিনি কোনো সময় যে আপনি এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা আপনি করতে পারবেন না, আপনি এটা পাবলিশ করতে পারবেন না, আমি তো ও ধরনের কোনো কথা বলিনি। আমি খালি বলেছি যে আর এটা আমি বলে রাখি যে পরবর্তীতে আমি যখন তাদের সাথে আলাপ করি আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনি রিটেনে দিয়ে দেন, আমি তাদেরকে বলবো আপনাদেরকে রিটেন ফর্মে তাদের এই জবাবগুলি দিয়ে দিতে। আমি তো আবার ওই অংশটুকু কি আসেনি? ওই অংশটুকুটা শোনার সুযোগ নাই। এখানে তো আমরা আমাদের আমার বাবা একটা কথা বলতো যে কোনো মানুষ যদি আমাকে বিক্রি করে যে তার যদি কোনো উন্নতি করে তাহলে আমার কোনো আপত্তি নেই। এখন আমার ভয়েস বিক্রি করে এখন তার হয়তো উন্নতি হচ্ছে, তার মানে ওই ভয়েসটুকুর পরেও আপনার তার সাথে কথা হয়? ওনার সাথে না, ওনাদের ম্যানেজিং ডিরেক্টর যে তার সাথে আমার কথা হয়েছিল, আমি তাকে বলেছিলাম ওকে যে আপনার লিখিত পাঠান, ওনারা দোহা টেক জবাব থেকে দেবে, লিখিত জবাব দেওয়া হবে। আর আমি এখনো বলছি যে এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে দ্যাট ইজ এ লিগ্যাল ম্যাটার। ওরা অ্যাবসলিউটলি দে আর ইন অল দেয়ার রাইটস, দে ক্যান গো টু কোর্ট, ওনারা ওখানে গিয়ে রিজলভ করে নেবে। আর আমি বারবার করে বলবো যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা করা উচিত। কিন্তু ওই ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের সময়ও কোনো ব্যক্তিকে হ্যারাস করাটা আমার মনে হয় না ঠিক। এইবার আসলে আপনার স্বপ্নের জায়গাটায় আসতে চাচ্ছি এবং আপনার কাজের জায়গাটায়। আপনি নিজে যেহেতু আয়না ঘরে ছিলেন, আপনি নিজে গুম হয়েছেন, সো এই জিনিসগুলো নিয়ে আপনি খুবই সেন্সিটিভ এবং আপনি নানা সময় ভয়েস রেজ করেছেন। গুম আইন পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি, গুম আইন প্রণয়ন করতে যাচ্ছে, সেই জায়গায় আসলে অগ্রগতি কতটুকু, কোন কোন জিনিস মাথায় রাখা হচ্ছে একটু যদি আমাদের বলেন। গুম আইন নিয়ে আমরা দীর্ঘ 2 বছর ধরে কাজ করছি। এটা আপনি জানেন যে আমাদের আইনমন্ত্রী মহোদয়, ওনার সাথে আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি, অনেকবার আলাপ হয়েছে। একটা চক আউট একটা খসড়া রেডি করা হয়েছে, ওটা নিয়ে অনেকজন আলাপ আলোচনা করছে, কিন্তু এই জিনিসটা বলা দরকার আছে, এটা কিন্তু এখন ফাইনালাইজ হয়নি। যতটুকু আমাদেরকে বলা হয়েছে, আমি একদম নাম স্পেসিফিক করে বলতে চাই, মীর আরমান, যিনি দীর্ঘ 8 বছর আয়নাঘরে ছিল, আমাদের ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, আমাদের মাননীয় এমপি উনি, সানজিলা তুলি, আমি, আমাদের সাথে আরও কয়েকজন আছে যারা আয়নাঘরের এক্সপিরিয়েন্স
যেটা ফেস করে এসেছে, Victim, আমাদের সাথে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আমরা সবসময় আমি আপনাদেরকে অ্যাগেন মনের কথাটাই বলছি, কোনো সময় যদি আমাদেরকে সপ্তাহে একবার ডাকা হয়, আমি আপনাকে বলবো যে না, সপ্তাহে হয়তো 2-3 বার ডাকা উচিত ছিল। ইট ইজ নেভার এনাফ। কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, আমরা আমাদের ভয়েস রেজ করছি, যে যেই চ্যালেঞ্জেসগুলা আমরা দেখছি ওগুলাকে যেন একটু আপনারা আসলে কেমন চান আইনটা? আমরা কেমন চাই, ইন্টারন্যাশনাল মানের চাই। যেই জিনিসটা নিয়ে আমরা বেশ কয়েকবার বলেছি, একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে আমার দ্বিমত আছে, ওটাকে যদি সংশোধন করা যায় তাহলে আমার মনে ভালো হতো। যেই জিনিসটা আমরা আগে ফেস করেছি ভিকটিম হিসেবে, ভিকটিমের ফ্যামিলিরা যেটা ফেস করেছে, আমাকে যখন গুম করা হয়েছিল তখন আমার পরিবার গিয়ে বলেছিল যে আমাকে ডিবি অফিস থেকে গুম করা হয়েছে, তদন্ত কে করবে? তদন্ত তো ডিবি করতে পারে না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যার অথবা একটা বিরুদ্ধে ভিন্ন। অভিযোগ সে তো এটা করতে পারে না। এক্স্যাক্টলি, এই জিনিসটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, কারণ আমাদের আসলে ওই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সি এখনো তৈরি হয়নি। তা আমরা চাচ্ছিলাম যে এই আইনটাও কিন্তু ইভলভ হতে থাকবে, আস্তে আস্তে করে ইভলভ হতে থাকবে। বেসিক স্টেপগুলি যদি আমরা নিয়ে নিতে পারি, আমার মনে হয় যে সেকেন্ডারি স্টেপ যেটা হবে ওটা হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, যার মাধ্যমে এইসব ইনভেস্টিগেট করা হবে। চিন্তাটা অনেক বড়, আর হাতে সময় খালি 6 মাস পেয়েছি আমরা এইসব নতুন করে ঠিক করার জন্য। আশা করছি যে সামনের বছরখানেক 2-1 বছরের মধ্যে আমরা পুরো জিনিসটাকে চক আউট করে একটা ফর্মাল আইনে নিয়ে আসতে পারবো। সো বিএনপির নেতাদের মধ্যে যারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে খুবই সেনসিটিভ এবং জিরো টলারেন্ট, তাদের মধ্যে আপনি একজন। সো সেই জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আসলে কি, বা একটা দলকে নিষিদ্ধ করে কি বন্ধ করে দেয়া যায় বা নিঃশেষ করে দেয়া যায়, নাকি আসলে তাদের অপকর্মের বিচারের মাধ্যমেই তাদের কার্যক্রম বন্ধ হওয়া উচিত বা সীমিত হওয়া উচিত? আমার মনে হয় আপনারা দেখেছিলেন যে একটা মিটিং ডেকেছিল আওয়ামী লীগ দিল্লিতে বসে, ওখানে প্রেস কনফারেন্স বলেছে তারা এটাকে, প্রেস কনফারেন্স। আমরা যা দেখলাম যে ভিন্ন ভিন্ন দেশের থেকে যুক্ত হয়েছে অনেকজনে, কয়েকজন ছিল দিল্লিতে। তো ওখানে তারা কিন্তু একটা বিশাল অপরচুনিটি মিস করেছে। তাদেরকে আমার মনে হয় এটা ওই জয় বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা ক্ষমা টমা চাবে না কিনা। আমার মনে হয় জয়বাবু বাংলাদেশের বাইরে অনেক বছর ধরে, তো আর উনি আসলে ওনারা যখন ক্ষমতায় ছিল তখনও তো উনি অত বেশি সময় বাংলাদেশে কাটাতো না, ওই ডিসকানেক্টেড হয়ে গেছে বাংলাদেশের মানুষের সাথে। উনি হয়তো বুঝতে পারেনি যে এই অপরচুনিটিটা ওনার নেওয়া উচিত ছিল, ওখানে বসেই ক্ষমাটা চেয়ে নেওয়া উচিত ছিল। কারণ তাহলে হয়তো বাংলাদেশের জনগণ 2-1 বার হয়তো চিন্তা করতে পারতো যে না, হয়তো রিগ্রেট আছে, আবার কি নতুনভাবে কি চিন্তা ভাবনা করা উচিত না। এই অপরচুনিটি ওনাদেরকে আর দেওয়া হবে না। আমি বিশ্বাস করি যে আমাদের ফরেন রিলেশনসও যাদের যাদের সাথে আছে তারাও এখন বুঝতে পেরেছে যে ওদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়াও ঠিক হয়নি। এই ব্যক্তিরা যারা এখনও বিশ্বাস করে যে এতগুলি মানুষকে হত্যা করার পরে তাদেরকে বাংলাদেশের জনগণ আবার সুযোগ করে দিবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার, এটা হাস্যকর বাদে আর কিছু না। নিউ ইয়র্কে দেখলাম আমাদের আরেক রাজনীতিবিদ শামীম ওসমান সাহেব, উনি প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম করতে গিয়ে উনি বক্তব্য শর্ট করে দৌড়ে পালিয়ে গেল। এক্সারসাইজ ভালো মানুষের জন্য, দৌড়ানোটা তাদের এখন রেগুলার একটা বিষয় হয়ে যাবে। কারণ বাঙালি আর বাংলাদেশি তো খালি বাংলাদেশে না, বাংলাদেশ সব জায়গায় আছে দুনিয়ায়। আর ওনাদেরকে কোর্টে তো জাজমেন্ট দেওয়া হবেই, কিন্তু পাবলিক স্ফিয়ারের মধ্যেও তাদের জাজমেন্ট হয়ে গেছে। তাদেরকে বাংলাদেশের মানুষ খুনি হিসাবে পরিচয় দিয়েছে, কারণ বাস্তবে এটাই সত্য। এখনো যারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান অনলাইনে কিংবা অফলাইনে, তাদেরকে কি তাহলে সন্ত্রাস বাহিনীর কার্যক্রম বলেই আপনি অভিহিত করবেন? সন্ত্রাস বাহিনী বলাটাতেও তাদেরকে আসলে এক ধরনের ক্যাটেগরিতে ফেলে দিচ্ছি আমরা। এগুলা পাগল ছাড়া আর কিছু না। আসলে সবাই বলে যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ একটা কাল্ট।
তাদের সদস্য যারা আছে তাদের সকলকে কিন্তু ব্রেইন ওয়াশ করা হয়, কোনো না কোনোভাবে ব্রেইন ওয়াশ করা হয়। তারা ওই রিয়ালিটির থেকে একদম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জন্য আপনি যদি কোনো সময় আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা সমর্থকের সাথে যদি কোনো সময় আলাপ করতে চেষ্টা করেন না, আপনি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আওয়ামী লীগের রাজনীতির মেইন কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষের শক্তি হচ্ছেন তারা, মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ, আর বাকি সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা রয়েছে। আপনার জীবনের একটা ব্যক্তি জীবনেরও একটা কালো অধ্যায় এবং বাংলাদেশের জন্য বিচার বহির্ভূত হত্যা বলবো না, এটাকে বলা হয় মনে হয় যে জুডিশিয়াল কিলিং। জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী। এই যে বিভেদ এখনো ক্রিয়েট করা হয়, কিংবা বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখন ধরেন মুক্তিযুদ্ধকে বিএনপির পক্ষে টানা হচ্ছে এবং জামাতকে রাজাকারের দল বলা হচ্ছে, এই বিভেদটা যে এখনো বাংলাদেশের রাজনীতিতে চর্চিত হচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি ভালোভাবে দেখি না। আমরা এখন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, নতুন একটা খেলা দেখতে পাচ্ছি। খেলা ঠিক বলবো না, হয়তো এটা শুনতে সুন্দর মনে হবে না, কিন্তু বাস্তবে এটা এক ধরনের খেলাই চলছে, পলিটিক্যাল গেম চলছে। পলিটিক্যাল গেমটা হলো গিয়ে যে জামাতে ইসলামী, এনসিপি, তাদের জোট বীর বিক্রম ওলি সাহেবকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়া করিয়েছে। এটা একটা, আপনি যদি পলিটিক্যাল গেম হিসাবে দেখতে চান দেখতে পারেন, কারণ আমি তো ভাবছি যে এখন অ্যাগেন যে আমরাও একজন বীর বিক্রমকে দাঁড়া করিয়েছি, তো এখন জামাতকে কি আর আপনি মুক্তিযোদ্ধার বিপক্ষের দল বলতে পারবেন? ওনারা তো একজন মুক্তিযোদ্ধাকে এগিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো সব বুঝে, আমরা সবাই সব কিছু বুঝি। আসলে ওই দিন পার হয়ে গেছে যে রাজনীতিবিদরা যে জনগণকে একদম বোকা মনে করবে, ওই দিন পার হয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে আর বিপক্ষের কথা এখন বলে আর লাভ নেই। এখন যেটা বলতে হবে বাংলাদেশের পক্ষেকে। আর আমি বিশ্বাস করি যে বর্তমানে আমরা যারা যারা সংসদে আছি, আমরা যারা যারা রাজনীতির সাথে জড়িত আছি, আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তি। আমার জন্ম 71-এর অনেক পরে হয়েছে। আমি আপনাকে বলতে পারবো না যে 71-এ 71 সালে কে বিপক্ষে ছিল কে পক্ষে ছিল, কারণ বেশিরভাগ যারা এই বিতর্কের মধ্যে ছিল এখন আর কেউ জীবিত নেই। আপনি যদি বলেন তাদেরকে মার্ডার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অনেকজন বলে যে না এটা এটা এখন আবার নতুন করে ইনভেস্টিগেট করা উচিত। সামনে তাকাই, পিছনে তাকিয়ে যদি আমরা হাঁটতে চেষ্টা করি হোঁচট খাবো। আমাদের এখন সামনে তাকাতে হবে। অনেক কাজ বাকি আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। আমরা যদি এখনও ওই পুরানো নোংরা খেলার মধ্যেই থাকি যে কে কাকে কি বলে ছোট করা যাচ্ছে, এই কাজের মধ্যেই যদি আমরা থাকি না, তাহলে আর আগাতে পারবো না। বাংলাদেশের সামনে কি দেখতে পাচ্ছেন, এটা আমার শেষ প্রশ্ন আজকের আয়োজনের। বাংলাদেশের সামনে উদাহরণ দিয়ে বলতে পারি, কয়েকদিন আগে দেখেছেন না অস্ট্রেলিয়ার সাথে কি হলো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ। ইনশাআল্লাহ উইন উইন অ্যান্ড উইন, ইনশাআল্লাহ। আমরাও সেই স্বপ্নই দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। এই জয়ের বার্তা আমরাও বারবার শুনতে চাই, জয়ের বার্তা আমরা দিতে চাই, এবং আমরা চাই যে বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা।